নমস্কার, আমি ডক্টর সমীক সান্যাল, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট প্র্যাকটিসিং ইন সোদপুর অ্যান্ড কলকাতা এরিয়া। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো নশিয়া অ্যান্ড ভমিটিং ইন প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির সময় বমি বমি ভাব, গা গুলানো বা বমি হওয়া। কম বেশি প্রায় সমস্ত প্রেগনেন্ট মহিলারাই দেখা গেছে প্রেগনেন্সির সময় এই সমস্যা দ্বারা আক্রান্ত হন। স্ট্যাটিস্টিক্স বলছে প্রতি 10 জন মহিলার মধ্যে 8 জনেরই এই সমস্যা হয়, এবং এটি মূলত প্রেগনেন্সির একটি প্রথম দিককার সমস্যা, মানে প্রেগনেন্সির প্রথম দিকে ফার্স্ট ফিউ উইকসে এই সমস্যা হওয়ার চান্স বেশি। এটাকে অনেকে মর্নিং সিকনেস বলেন, কিন্তু এর মানে এই নয় যে এই সমস্যাটা কেবলমাত্র মর্নিং বা সকালবেলাতে হবে। দিনের যে কোনো সময়ে, সে সন্ধেবেলা হোক, রাত্রিবেলা হোক, দুপুরবেলা হোক, সবসময় এটা হতে পারে। এই সমস্যার কারণটা কি? এই সমস্যার কারণ হচ্ছে যে প্রেগনেন্সির সময় যখন একটি প্লাসেন্টা বা ফুল তৈরি হয়, সেই গ্রোয়িং প্লাসেন্টা এর থেকে একটি হরমোন, যেটাকে আমরা বলি প্রেগনেন্সি হরমোন বা বিটা এসসিজি, সেটি একজন প্রেগনেন্ট মহিলার বিভিন্ন ভমিটিং সেন্টারের ওপর কাজ করে এবং তার জন্য এটা হয়। এই প্রেগনেন্সির সময় যে বমি বমি ভাব, এটা মূলত 4 থেকে 7 সপ্তাহের দিকে শুরু হয়, পিক নেয় বা সবচেয়ে বেশি এই সিমটমটা দেখা যায় 10 সপ্তাহের দিকে, এবং 14 থেকে 15 সপ্তাহের দিকে দেখা যায় যে এই সমস্যাটা অনেকটাই সেটেল ডাউন করে গেছে, মানে এই সমস্যাটা অনেকটাই মিটে গেছে। তবে কারোর ক্ষেত্রে এটা অনেক দিন চলতেও পারে, এবং 90% মহিলার, মানে 100 জনের মধ্যে 90 জনের এই 20 সপ্তাহ নাগাদ এই সমস্যা থাকে না বললেই চলে। এটি কাদের বেশি হয়? এটি দেখা গেছে যাদের আগে প্রেগনেন্সি হয়েছে এবং সেই প্রেগনেন্সির সময় এই সমস্যা হয়েছিল, তাদের ক্ষেত্রে রেকারেন্সের চান্স বেশি। এছাড়া যাদের মাইগ্রেন বা মোশন সিকনেস আছে, তাদের ক্ষেত্রেও এই সমস্যা প্রেগনেন্সিতে হতে পারে। এছাড়া দেখা গেছে যে যারা একটু কম বয়সে প্রেগনেন্সি নিয়েছেন বা ইয়াঙ্গার এজে প্রেগনেন্সি নিয়েছেন, বা যাদের বিএমআই কম, মানে একটু রোগা পাতলা, তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। এছাড়া যাদের মাল্টিপল প্রেগনেন্সি, মানে একটির জায়গায় দুটি বা অনেক সময় ট্রিপলেট, 3টি বাচ্চা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এই বিটা এসসিজি বা প্রেগনেন্সি হরমোনের পরিমাণ অনেকটা বেশি হয়, ফলে সিমটম অনেকটা বেশি থাকে। এছাড়া আরেকটা এন্টিটি আছে যেটাকে আমরা বলি মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সি অ্যাবনর্মাল ফর্ম অফ প্রেগনেন্সি, মানে যেটা নর্মাল প্রেগনেন্সি নয়, এবং যেটি মূলত একটি জেনেটিক বা জিনগত ত্রুটির জন্য হয়। এক্ষেত্রে নর্মাল প্রেগনেন্সি আমরা এক্সপেক্ট করি না, কিন্তু যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি হয়নি, অনেক মহিলাই প্রেগনেন্সির সময় জানেন না যে এটা মোলার প্রেগনেন্সি কিনা, এবং সেক্ষেত্রে মোলার প্রেগনেন্সি হলে এই ভমিটিংয়ের চান্স একটু বেড়ে যায়, কারণ বিটা এসসিজি হরমোনটা অনেকটা বেশি পরিমাণে নিঃসরণ ঘটে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রেগনেন্সির সময় যে এই ভমিটিং বা এই যে বমি বমি ভাব বা বমি হচ্ছে, এটা সবসময় কি হরমোনের জন্য হচ্ছে? আমরা সবসময় ডাক্তারবাবুরা যেটা করি যে অন্যান্য যেসব বমির কারণ বা গা গুলানোর কারণ, এগুলোকে রুল আউট করে নিই। সেই কারণগুলো কি কি? অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস, বা যদি ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে সংক্রমণ, বা অনেক সময় কিডনি ইনফেকশন, হেপাটাইটিস, গলব্লাডারের স্টোন, অ্যাপেন্ডিক্স, এইসব সমস্যা যদি থাকে, তাহলেও প্রেগনেন্সিতে এই বমি বমি ভাব লাগতে পারে, এবং আমরা সবসময় ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে এই কারণগুলোকে রুল আউট করে নিই। ইউজুয়ালি যাদের এই সমস্যা হয়, এটা মাইল্ডার ফর্মেই হয়, মানে যে সমস্যা তাদের দৈনন্দিন জীবনকে অনেকটা ব্যতিব্যস্ত করে, কিন্তু তাও জীবন ধারণ করা যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এই সমস্যাটা প্রচণ্ড সিভিয়ার একটা রূপ নেয়। সেক্ষেত্রে তাদের ওয়েট লস হয়, ড্রাউজিনেস বা মাথা ঘোরে, বা ইউরিনের পরিমাণ কমে যায়, বা ইউরিনের রং যেটা ইয়েলো কালারের, সেটা অনেক সময় ডার্ক ইয়েলো বা ব্রাউন কালারের হয়ে যেতে পারে, পেটে ব্যথা, প্রস্রাবের সংক্রমণ, সমস্ত সমস্যা হতে পারে, এবং সেক্ষেত্রে তারা ওষুধ খেতে পারেন না, বা অনেক সময় মুখ দিয়ে খাবার বা জল এগুলো খেতে পারেন না, এবং সেক্ষেত্রে তাদের হসপিটাল অ্যাডমিশনের দরকার হয়। এখন একজন প্রেগনেন্ট মহিলা যখন এই সমস্যায় আক্রান্ত এবং যখন ডাক্তারবাবুর কাছে যান, তখন ইউজুয়ালি ডাক্তারবাবুরা কি করেন? প্রথমে তার একটা হিস্ট্রি নেন, মানে এই সমস্যার যে কিভাবে তাকে আক্রান্ত করছে বা এই সমস্যায় কিভাবে তার দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে তার একটা হিস্ট্রি নেবেন, কবে থেকে এটা শুরু হয়েছে, এছাড়া আদার্স কোনো সিমটম, মানে প্রস্রাবে জ্বালা বা পেটে ব্যথা বা পায়খানা বা এর কোনো সমস্যা আছে কিনা, বা খাবার তিনি খেতে পারছেন কিনা, জল বা অন্যান্য লিকুইড খেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সমস্যার কথাগুলো তারা ডাক্তারবাবু প্রশ্ন করবেন। এছাড়া ডাক্তারবাবু তাকে পরীক্ষা নিরীক্ষাও করবেন,
এবং কিছু ইনভেস্টিগেশন করা হবে। এই ইনভেস্টিগেশনের মধ্যে একটি হলো ইউরিনের টেস্ট। ইউরিনের টেস্টে মূলত দুটো জিনিস দেখা হয়, যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, কারণ আগেই বললাম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা এই ভমিটিং বা এই গা গোলানো ভাব এর একটা কারণ হতে পারে। এছাড়া ইউরিনে কিটোন বডিজ বলে আমরা একটা জিনিস দেখি, যেটাকে আমরা দেখি এই কারণে যে সেটা সিভিয়ার ফর্মটাকে আলাদা করে চেনার জন্য, কারণ সিভিয়ার ফর্ম অফ যদি নশিয়া অ্যান্ড ভমিটিং ইন প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে ডিহাইড্রেশন হয়, এবং সেই জন্য সেই ডিহাইড্রেশন চেনার জন্য আমরা ইউরিনে কিটোন বডিজ দেখি। এছাড়া তার ফুল ব্লাড কাউন্ট বা সিবিসি বলি আমরা যেটাকে, কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয় দেখার জন্য যে কোনো ইনফেকশন আছে কিনা। এছাড়া থাইরয়েড ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, রক্তে শর্করার পরিমাণ এবং সোডিয়াম পটাশিয়াম, এই পরীক্ষাগুলো ডাক্তারবাবু করে। এছাড়া তাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি অফার করা হয় এটা জানার জন্য যে প্রেগনেন্সির সংখ্যা এক না একাধিক, বা মোলার প্রেগনেন্সি জাতীয় কোনো সমস্যা আছে কিনা। এবারে ট্রিটমেন্টে বলতে চাই, যদি মাইল্ডার ফর্মে এই গা গুলানো ভাব বা বমি হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট ঘরেই করা হয়। ঘরে মূলত যে অ্যাডভাইসগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে যে খাবার একসাথে অনেকটা না খেয়ে বারবারে স্বল্প পরিমাণে খাওয়া, এবং শুকনো জাতীয় খাবার যেমন বিস্কিট বা মুড়ি বা পাস্তা, তো এই ধরনের খাবারগুলো খাওয়া যেতে পারে। যে খাবার দেখলে বা যে খাবারের গন্ধ পেলে বমির ভাবটা অ্যাগ্রাভেটেড হচ্ছে বা বমি হচ্ছে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া আমরা কিছু ওষুধ দিই যেগুলো মূলত অ্যান্টিসিকনেস মেডিসিন বলি, এবং যেগুলো প্রেগনেন্সি সেফ, মানে সেগুলি মা বা বাচ্চার ওপর কোনো ক্ষতি করে না। এই প্রেগনেন্সি সেফ মেডিসিনগুলো কতদিন কন্টিনিউ করতে হবে সেটা ডিপেন্ড করে সিমটমের ওপর, এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শের মাধ্যমেই একমাত্র এই ওষুধগুলো বন্ধ করা উচিত। কিন্তু যদি সিভিয়ার ফর্মে সমস্যা হয়, মানে যেক্ষেত্রে ওয়েট লস হচ্ছে, ইউরিনের কালার চেঞ্জ হচ্ছে, ড্রাউজিনেস হচ্ছে, বা দৈনন্দিন জীবনকে এমনভাবে ব্যাহত করছে যে তিনি খাবার খেতে পারছেন না, কোনো লিকুইড নিতে পারছেন না, সেক্ষেত্রে হসপিটাল অ্যাডমিশনের দরকার হয়। এবং যেহেতু তিনি কোনো লিকুইড গ্রহণ করতে পারছেন না বা খাবার খেতে পারছেন না, তাই চ্যানেলের মাধ্যমে তাকে ফ্লুইড দেওয়া হয়, এবং সেই ফ্লুইডে কিছু ভিটামিন দেওয়া হয় যেটাকে আমরা বলি বি ভিটামিন। এছাড়া অ্যান্টিসিকনেস মেডিসিনও তাকে দেওয়া হয় যাতে বমির ভাব কমে। এছাড়া যদি সিভিয়ার ফর্মে নশিয়া অ্যান্ড ভমিটিং হয় বা বমি হয়, সেক্ষেত্রে ডিহাইড্রেশনের পরিমাণ বাড়ে বলে শিরায় রক্তের ক্লট বাড়ার সমস্যা অনেক বেড়ে যায়, যেটার লাইফ থ্রেটেনিং কনসিকোয়েন্সেস হতে পারে। এবং সেই জন্য যদি হসপিটালে অ্যাডমিশন হন সেক্ষেত্রে ব্লাড থিনার্স বা হেপারিন দেওয়া যেতে পারে প্রেগনেন্সির সময়, এবং যেটা ডিসচার্জের পরেও কিছুদিন কন্টিনিউ করতে হতে পারে। ডিসচার্জের আগেই আমরা সাধারণত যে আইভি মেডিসিন মানে ইন্ট্রাভেনাস মেডিসিন থেকে ওরাল মেডিসিন টলারেট করতে পারছে কিনা সেটা দেখে নিই, এবং যখন মা সেই ওরাল মেডিসিন টলারেট করতে পারেন, মুখে খাবার খেতে পারেন, তখনই একমাত্র তাকে বাড়িতে ছাড়া হয়। এবং বাড়িতে গিয়েও কিছুদিন এই ওষুধগুলোকে কন্টিনিউ করতে হয়, এবং ডাক্তারবাবুর পরামর্শ মতোই সেই ওষুধগুলো বন্ধ করতে হয়। কোনোদিন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ঘরে গিয়ে এই ওষুধ বন্ধ করবেন না, এতে হিতে বিপরীত হয়। তো এই হচ্ছে সংক্ষেপে নশিয়া অ্যান্ড ভমিটিং ইন প্রেগনেন্সি। অনেকেই এই সমস্যায় আক্রান্ত হন। তো এই সমস্যায় যদি ফার্দার কোনো এরকম প্রেগনেন্সিতে এই সমস্যাগুলো হয়, তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেবেন। ধন্যবাদ।